চারজন পুলিশের একটা টিম, নাম কান্নুর স্কোয়াড। এই টিমের কাছে নেই কোনো আধুনিক প্রযুক্তি কিংবা স্পেশাল পাওয়ার, কিন্তু তারপরেও তারা সলভ করে চলেছে একের পর এক সব দুর্ধর্ষ কেস। কিন্তু একদিন তাদের হাতে এমন এক জটিল কেস এসে হাজির হয় যার কুল কিনারা সিআইডি পর্যন্ত বের করতে পারেনি। এক রাজনীতিবিদ খুন হয়েছে, আর সেই সাথে তার বাড়িতে ডাকাতি। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু এর ভেতরের কাহিনী ততই ভয়াবহ, যার ফলে কেস উদ্ঘাটনে এই টিম এমন সব জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যায় যা দেখে রীতিমতো মনে হবে যে তাদের পক্ষে এই কেস সলভ করা আর সম্ভব নয়। ঠিক তেমনি টান টান উত্তেজনা আর থ্রিলে ভরা মুভি কান্নুর স্কোয়াডের এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হলাম তোমাদের মাঝে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই 2015 সালের ভিরাজপেট বর্ডারের এক গভীর জঙ্গল। এরই মধ্যে একটা ডেরায় লুকিয়ে আছে কয়েকজন ভয়ানক ক্রিমিনাল, কিন্তু তারা জানেও না যে শিকারী কুকুরদের মতন তাদের চারপাশ ঘিরে ফেলেছে চারজন লোক। আর এরা কেউই নয়, এরা হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম কান্নুর স্কোয়াড। ক্রিমিনালদের একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কুকুর লেলিয়ে দেয় এবং বোমা ব্লাস্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু লিডার জর্জ আর তার টিম জীবনের ঝুঁকি নিয়ে সেই আসামিদের ধরে ফেলে। তবে এত বড় একটা রিস্কি অপারেশন সলভ করার পরেও লোকাল এসআই তাদের কোনো পাত্তাই দেয় না, উল্টো তাদের তাচ্ছিল্য করে থানা থেকে বের করে দিতে চায়। এই সিনটা দেখে বোঝা যায় যে সিস্টেমে তাদের কোনো ভ্যালু নেই, কেননা তারা শুধুমাত্র একটা টুল। সিন শিফট হয় 2017 সালে। এখানে দেখা যায় কান্নুর স্কোয়াডের টিম লিডার এসআই জর্জ তার টিমের পুরানো একটা কেসের গল্প শোনাচ্ছিল। কেরালা কর্ণাটকা বর্ডারের গহীন জঙ্গলে একটা পচাগলা লাশ পাওয়া গিয়েছিল। লোকাল পুলিশ কেসটাকে কোনো আদিবাসীর আত্মহত্যা বলে খুব সহজেই ক্লোজ করে দিতে চায়, কিন্তু জর্জের চোখ তো একদম বাজ পাখির মতো। সে লাশটা দেখে বুঝতে পারে যে কিছু তো একটা এখানে আছে। এরপর সে খেয়াল করে লাশের বাম পায়ে একটা সিনথেস কোম্পানির মেটাল প্লেট বসানো। এখন আদিবাসীর পক্ষে এত দামি অপারেশন করা কখনো সম্ভব নয়। আর এরপরে ইনভেস্টিগেশন করে জানা যায় যে লাশটা মুরগান নামের এক ট্রাক ড্রাইভারের। খুঁজতে খুঁজতে সেই স্কোয়াড মুরগানের স্ত্রী ভাঞ্জার কাছে পৌঁছায়। ভাঞ্জাকে যখন জেরা করা হয় তখন সে যা কাহিনী শোনায় তাতে তোমার রক্ত হিম হয়ে আসবে। ছোটবেলা থেকেই মেয়েটার জীবন ছিল নরকের মতন। তার পালিত বাবা তাকে মাত্র কয়েক বোতল মদের বিনিময়ে মুরগানের কাছে বেচে দিয়েছিল। বছরের পর বছর মুরগানের ধোঁকা আর অত্যাচার সহ্য করতে করতে মেয়েটার ভিতরে ঘৃণার পাহাড় জমে যায়। তাই শেষমেশ সহ্য করতে না পেরে সে সুযোগ বুঝে মুরগানকে জঙ্গলে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। নিজের চোখের সামনে প্রাণপ্রিয়মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে জেনেও এই কাজ সে করেছিল শুধু একটু শান্তির খোঁজে। ভাঞ্জার অসহায়ত্ব দেখে স্কোয়াডের মন কেঁদে উঠলেও জর্জ তাকে আর তার প্রেমিক রাকেশকে অ্যারেস্ট করে। এছাড়াও তাদের ছোট্ট মেয়েটাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেয়, কারণ জর্জ কেবল রক্ত মাংসের মানুষ নয়, সে পুলিশও। ইমোশনের বাহিরেও তার ইনভেস্টিগেশন আর ডিউটি সবার আগে। তো এভাবে তারা লোকচক্ষুর আড়ালে একের পর এক মাইন্ড ব্লোয়িং কেস সলভ করে যায়। এদিকে জায়ান নামের স্কোয়াডের আর এক মেম্বার নিজের বাড়ি বানানোর জন্য পিএফ লোনের ফাইল নিয়ে ডিপার্টমেন্টের চক্কর কাটতে কাটতে একদম দিশেহারা। তার বোবা ও বধির মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, কিন্তু লোন প্রোভাইডার ইচ্ছে করে তার লোন আটকে রাখে, যার ফলে জায়ান রেগে গিয়ে তাকে মারধর পর্যন্ত করে ফেলে। কোনো উপায় না পেয়ে চরম অসহায়ত্বের মুহূর্তে সে নিজের ইথিক্স ভুলে বালু মাফিয়াদের কাছ থেকে 1.5 লাখ টাকার ঘুষ নিয়ে বসে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। জায়ানের ঘুষ নেওয়ার খবর লোকাল নিউজ আর স্পেশাল ব্রাঞ্চের কাছে পৌঁছে যায়, ফলে এসপির নির্দেশে তাকে স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়। পুরো কান্নুর স্কোয়াডের গায়ে লেগে যায় দুর্নীতির কালো দাগ। লজ্জায় অপমানে জর্জ, জোস আর শাফির মাথা হিট হয়ে পড়ে। ইতিমধ্যেই কাসারগড় এলাকায় ঘটে যায় আর একটা হাড়হিম করা হত্যাকাণ্ড। রাতের অন্ধকারে একদল ডাকাত ওহাব নামের এক রাজনৈতিক ব্যক্তির বাসায় ঢুকে তাকে নির্মমভাবে খুন করেছে। শুধু তাই নয়, পুলিশ ডগ স্কোয়াড দিয়ে যাতে ঘ্রাণ না পায় সেজন্য পুরো ক্রাইম স্পটে তারা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ক্লু বলতে কিছুই নেই। 7 দিন পার হয়ে গেলেও লোকাল পুলিশ খুনিদের টিকিটারও দেখা পায় না। ফলে ক্ষুব্ধ জনতার পার্টির লোকেরা মিলে এসপি চোলানের অফিসের সামনে বিশাল আন্দোলন শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে
আছে দেখে চোলান বুঝতে পারে সাধারণ পুলিশ দিয়ে এই ডেড এন্ড কেস সলভ করা সম্ভব নয়। তার দরকার এমন একদল শিকারী কুকুর যারা একবার ঘ্রাণ পেলে আসামিকে পাতাল থেকেও খুঁজে বের করে আনতে পারবে। আর তখনই এক অফিসার তাকে মনে করিয়ে দেয় সেই কান্নুরি স্কোয়াডের কথা, যারা আগে মাত্র 5 দিনে একটা ডাকাত দলকে ধরেছিল। এবার এসিপি চোলান জর্জকে নিজের অফিসে ডেকে পাঠায়। সে জর্জকে ক্লিয়ার জানিয়ে দেয় যে হোম মিনিস্ট্রি থেকে এই কেস সলভ করার জন্য মাত্র 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। জর্জ এক মুহূর্ত না ভেবে বলে এই কেসের জন্য তার 10 দিনই যথেষ্ট। তবে এসপি শর্ত জুড়ে দেয়, ঘুষখোর জায়ানকে কোনোভাবে এই টিমে রাখা যাবে না। এখন জর্জ আর তার বাকি টিম মেম্বাররা ভালো করেই জানে জায়ানের ঘুষ নেওয়ার কারণে তাদের পুরো টিমের নাম খারাপ হয়েছে, কিন্তু তারপরেও তাদের এই 4 জনের টিমের একজনও যদি মিসিং থাকে তাহলে তাদের টিম একদম অসম্পূর্ণ হয়ে থাকবে। তাই সে সাফ জানিয়ে দেয় যে জায়ান না থাকলে তারা এই কেস কখনো নিতে পারবে না। তাই অবশেষে এসপি বাধ্য হয় পুরো টিমকেই অ্যাসাইন করতে। এবার দেখা যায় জর্জ স্যার পুরো টিম নিয়ে কাসারগড়ে হাজির হয়েছে। ইনভেস্টিগেশনের শুরুতেই তারা ওহাবের ছেলে রমজানকে ধরে জেরা করতে শুরু করে। রমজান জানায় ঘটনার দিন ভোর 3টায় কলিং বেল বাজলে সে ভেবেছিল যে তাদের ড্রাইভার নিসার এসেছে, কেননা নিসারের ভোর 4টায় তার এক চাচাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল। তাই তো সিসিটিভি ফুটেজ চেক না করেই সে দরজা খুলে দেয়। আর তখন জজ বুঝতে পারে যে খুনিরা এই বাড়ির সব খবর আগে থেকেই জানতো। এছাড়াও ক্রাইম স্পট তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় না। আর ডগ স্কোয়াড যাতে ঘ্রাণ শুকতে না পারে তার জন্য তো তারা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে রেখেছিল। আর এরপরেই সেই খুনিরা ওহাবকে নির্মমভাবে শ্বাসরোধ করে মেরে ফেলে। তবে পুরো বাড়ি থেকে ফরেনসিক টিম কেবল একটাই শক্ত প্রমাণ পায়, আর সেটা হলো বাথরুমের ভিতরে পড়ে থাকা রক্ত মেশানো ইউরিন। তো এবার জর্জ কিছু একটা জানার জন্য সাইবার সেলের অফিসার বিনোদের কাছে যায়। সে বিনোদকে নির্দেশ দেয় ওহাবের বাড়ির 8 কিলোমিটারের মধ্যে থাকা সব মোবাইল টাওয়ারে 24 থেকে 30 আগস্ট পর্যন্ত কল রেকর্ড বের করতে। এখন লাখ লাখ কলের এই বিশাল ডাটাবেস থেকে তারা কিভাবে আসল নাম্বার বের করবে? এদিকে টিমের বাকি মেম্বাররা রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে একটা কালো গাড়ির সন্ধান পায়, কিন্তু এই গাড়ির নাম্বার প্লেটটা ফেক ছিল। আসলে ওটা ছিল ওয়ানাডের একটা বাসের নাম্বার। এছাড়াও বৃষ্টির কারণে গাড়ির ভিতরের কারোর চেহারা খুব একটা দেখা যাচ্ছিল না, যার ফলে ইনভেস্টিগেশন যেন রীতিমতো অন্ধকার হাতড়ানোর মতন অবস্থায় পৌঁছায়। যাই হোক, জর্জের ব্রেনে এখানে একটা মাস্টার স্ট্রোক খেলে। সে বিনোদকে বলে যে ওই বিশাল কল লিস্ট থেকে এমন নাম্বারগুলো ফিল্টার করতে যেগুলোর কথা বলার ডিউরেশন 2 মিনিটেরও কম ছিল, কারণ ক্রিমিনালরা ক্রাইম করার সময় ফোনে খুব কম কথা বলে, যার কারণে এই ফিল্টার করার পর 7084টি কল পাওয়া যায়। এবার এই লিস্ট দেখে জর্জ বিনোদকে বলে, মনে করো তুমি আর আমি একটা ক্রাইম প্ল্যান করছি, তাহলে আমরা দুটো সিম কিনবো আর শুধু একে অপরকে কল করব। এই থিওরি কাজে লাগিয়ে তারা এমন 6টা নম্বর বের করে যারা শুধু একে অপরকেই কল করেছিল। এভাবেই তারা সন্দেহভাজনদের লোকেশন ট্র্যাক করা শুরু করে। প্রথম লোকেশনে গিয়ে তারা যাকে ধরে আনে সে আসলে আন্ডার কভারে থাকা আর এক পুলিশ এসআই, যে কিনা ইনফরমেন্টের জন্য সিম কিনেছিল। কিন্তু ঠিক তখনই ইনভেস্টিগেশনে একটা বড় ব্রেক থ্রু আসে। তারা বিপ্লব দাস নামের একজন ব্যক্তির নামে দুটো সিমের সন্ধান পায়। সেটা অনুসন্ধান করতে গিয়ে দোকানিকে জেরা করতে সে প্রথমে একটু ভাব নেয়, কিন্তু পুলিশ কষে এক থাপ্পড় দেওয়ার পর সে সবকিছু স্বীকার করতে শুরু করে। সে বলে যে সেবাস্টিয়ান নামের এক শ্রমিকের আইডি ব্যবহার করে রিয়াজ নামের এক ছেলেকে সে ওই দুটো সিম কিনে দিয়েছিল। এরপর স্কোয়াডের টার্গেট হচ্ছে ওই রিয়াজ। তারা রিয়াজের ডেরায় এবার হানা দেয়। পুলিশ দেখে রিয়াজের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে এক দৌড় লাগায়। সরু গলি আর বস্তির ভিতর দিয়ে রিয়াজকে তাড়া করতে থাকে জর্জের টিম। রিয়াজ আপ্রাণ চেষ্টা করে পালানোর, কিন্তু কান্নুর স্কোয়াডের হাত থেকে বাঁচা এতই কি সহজ? অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর জোস আর জায়ান মিলে তাকে চাপটে ধরে সোজা থানায় নিয়ে আসে। এদিকে রিয়াজকে ধরে আনার পর সে পুলিশের কাছে কান্নাকাটি জুড়ে দেয়। সে বারবারই বলতে থাকে, আমি ওহাব ভাইকে খুন করিনি। জর্জ এবার তার সাথে শান্ত গলায় একটা মাইন্ড গেম খেলা শুরু করে দেয়। সে রিয়াজকে জানায় 25 তারিখ রাতে ওহাবের বাড়ির পাশে তার দুটো নম্বরের মধ্যে দুবার কথা হয়, একবার 12 সেকেন্ড আর অন্যটাই 1 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমাকে বলো কে কাকে কল দিয়েছিল?
এই সব কথা শুনে রিয়াজ একদম চুপ থাকে। তখন জর্জ মুচকি হেসে রিয়াজকে বলে, তোমার নাকি কিডনিতে স্টোন আছে, আর তোমার ব্লাড স্যাম্পল কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করেছে। এই কথা শুনে তো রিয়াজের রক্ত হিম হয়ে আসে। সে বুঝতে পারে তার বাঁচার আর কোনো রাস্তা নেই। তাই এবার সে সব স্বীকার করতে রাজি হয়ে যায়। সেই অনুসারে সে জানায় যে সে যখন কাতারে কাজ করত তখন সেখানে তার মালিকের 2 ছেলে আমির আর জুলফিকারের সাথে তার পরিচয় হয়। ওই 2 মাস্টার মাইন্ড তাদের নতুন ব্যবসার জন্য টাকা চুরি করার একটা প্ল্যান করছিল, আর এই টাকা ম্যানেজ করে দিতে পারলে রিয়াজকে সে 10%-এর একটা কমিশন দেওয়ারও কথা দেয়। এখন রিয়াজ আরও জানায় ওহাব সম্পর্কে তার মায়ের আত্মীয় ছিল। একদিন কাতার থেকে ফেরার পর সে একটা ইলেকট্রনিক্সের দোকান খোলে, আর সিসিটিভি ঠিক করার নামে রিয়াজ একদিন খেয়াল করে যে ওহাব একটা ব্রিফকেস ভর্তি টাকা সিন্ধুকে রাখছে। আর এমন মক্ষম একটা সুযোগ বুঝে এই খবর সে কাতারে থাকা আমিরকে জানিয়ে দিয়েছিল। তো রিয়াজের স্বীকারোক্তি থেকে আমরা স্ক্রিনে দেখতে পাই সে অভিশপ্ত রাতের পিছনের কাহিনী। কাতার থেকে প্ল্যান সেট করে ওই মাস্টারমাইন্ড আমির আর তার ভাই জুলফিকার দেশে ফিরে আসে। তাদের সাথে যোগ দেয় নর্থ ইন্ডিয়ার 2 সাইকোপ্যাথ কিলার হাতোরা আর বাম্বিহা। আজ তাদের টার্গেট ওয়াহাবের বাড়ি। রিয়াজ ওয়াহাবের মেয়ের জন্মদিনের দাওয়াতে গিয়ে নির্লজ্জের মতন কেক খেতে খেতে নিজের পকেটে থাকা মোবাইল ক্যামেরা দিয়ে পুরো বাড়িটা ভিডিও করে নেয়। আসলে একটা নিখুঁত ক্রাইমের জন্য ইনফরমেশনই সবচেয়ে বড় অস্ত্র। খাবার টেবিলে সে আড়ি পেতে শুনতে পায় যে 27 তারিখ ভোরে ওয়াহাবের এক চাচা বিদেশ থেকে ফিরবে। তাই তো ড্রাইভার নিসারকে ভোর 4টায় আসতে বলা হয়। এই ইনফোটাই আমির লুফে নেয়। সে প্ল্যান করে ড্রাইভার আসার ঠিক আগে অর্থাৎ ভোর 3টায় তারা অপারেশন চালাবে। এছাড়াও সবাই শুধু হিন্দিতে কথা বলবে, কেউ কারোর নাম ধরবে না, আর মাত্র 20 মিনিটের মধ্যেই সব কাজ শেষ করে বেরিয়ে আসবে। তো সেই অনুসারে সিন শিফট হয় 27 তারিখ ভোর 3টায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। কালো মাস্ক পরা 5 জন মানুষ নিঃশব্দে বাড়ির পিছনের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। একজন দ্রুত গিয়েই তাদের সিসিটিভি ক্যামেরায় কালো রঙের স্প্রে করে দেয়। এরপর তারা মেন দরজায় কলিং বেল বাজায়। ঠিক সেই মুহূর্তে ভেতরে ওয়াহাবের ছেলে রমজান তখন নিজের মোবাইল ফোনে একটা ক্রিকেট ম্যাচ দেখায় মগ্ন ছিল। সে ভেবেছিল যে ড্রাইভার নিসার হয়তো আগেভাগে চলে এসেছে, ফলে সিসিটিভি মনিটর চেক না করেই সে বোকার মতন দরজা খুলে দেয়। কিন্তু ঠিক তখনই আমিরের হাতের রেঞ্জ সরাসরি রমজানের থুতনিতে এসে প্রচন্ড জোরে আঘাত করে। এই আঘাতে ছেলেটা ছিটকে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এই শব্দ শুনে তার মা প্রমিলা ছুটে আসে, কিন্তু তার সাথেও ঘটে চরম বিভৎসতা। একজন তার মাথায় জোরে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, আর এরপরে রমজানের পাশে তাকে বেঁধে রাখা হয়। আর তারপর বাকি 3 জন মিলে উপর থেকে ওয়াহাবকে ধরে নিয়ে তার লকার রুমের কাছে নিয়ে আসে। গোলমাল শুনে তার মেয়ে ফারা দৌড়ে নিচে আসে, কিন্তু নিজের চোখের সামনে বাবা মাকে এই অবস্থা দেখে মেয়েটা যেন ভেতর থেকে পাথর হয়ে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগেই হাতোরা এসে তার পেটে সজোরে লাথি মেরে তাকে ফেলে দেয়। মৃত্যু ভয়ে জর্জরিত ওয়াহাব কাঁপতে কাঁপতে তার লকারের পাসওয়ার্ড 2538 বলে দেয়। কিন্তু লকার খুলতেই সবার চোখ কপালে ওঠার জোগাড়, কেননা ভেতরে পড়ে আছে মাত্র 5 লাখ টাকা। এখন এত বড় রিস্ক নিয়ে মাত্র 5 লাখ। বোম্বিয়া আর বাকিরা হন্য হয়ে পুরো বাড়ি খোঁজে, কিন্তু 2টো গয়নার বাক্স ছাড়া কোথাও তারা কিছুই পায় না। এবার শুরু হয় তাদের ভয়ঙ্কর টর্চার। আমির ওয়াহাবের সামনে তার মেয়ে ফারাহকে নির্মমভাবে মারতে থাকে। একজন অসহায় বাবা হিসেবে নিজের মেয়ের এই পরিণতি দেখাটা যে কতটা যন্ত্রণা জাস্ট চিন্তা করো। ওহাব আকুতি করে বলে যে কাল তারা যত টাকা চাইবে তত টাকায় তাদের দেওয়া হবে, কিন্তু আজ তাদের ঘরে কিচ্ছু নেই। কিন্তু তারপরেও আমির তার কথা মোটেই বিশ্বাস করে না। তখন কষ্টে আর অসহায়ত্বে সে নিজের মাথায় বারবার আঘাত করতে থাকে। ওহাব বারবার বলতে থাকে যে তার কাছে টাকা নেই, আর আমিরও তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার মেয়েকে প্রচন্ড মারতে থাকে। আর এদিকে রিয়াজের এই সব কাজের মধ্যে বাথরুম চাপলে সে বাথরুমে যায় ছোট কাজ করতে। এরপর ফাইনালি আমির নিজের মাস্ক খুলে ফেলে ওহাবের সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমি আমির শাহ, আমি কুয়েত থেকে আসিনি, আমি কেরালার মাঞ্জারিতে থাকি। এরপর সে পৈশাচিক আক্রোশে একটা ল্যাম্পের তার ওহাবের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। চোখের সামনে বাবার এমন নরকীয় মৃত্যু দেখে ফারা স্তব্ধ হয়ে যায়।
আর এরপর সেখানে কি বিভৎসতা ঘটেছে তা ভাষায়ও প্রকাশ করা যায় না। এদিকে রিয়াজ বাথরুম থেকে ফিরে এসে এই অবস্থা দেখে তো পুরোই হতবাক হয়ে যায়। সে অপারেশন শেষে বাইরে এসে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে, কারণ কথা ছিল শুধু চুরি করার, কোনো খুনের নয়। কিন্তু আমির তাকে হুমকি দিয়ে বলে যদি সে মুখ খোলে তাহলে তার ফ্যামিলিরও একই পরিণত হবে। আর ঠিক তখনই হতবম্ব রিয়াজ বুঝে ফেলে যে সে আসলে কাদের সাথে হাত মিলিয়েছিল। এদিকে প্রেজেন্ট টাইমে এই ভয়ঙ্কর কাহিনী শুনে এসপি চোলান রাগে রিয়াজের গালে কষে এক থাপ্পড় বসিয়ে দেয়। যাই হোক, জর্জ বুঝতে পারে যে খুনিরা এখনো দেশের বাইরে যায়নি। এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারে যে আমিরা জুলফিকারের বাড়ি মাঞ্জারিতে, যার ফলে প্ল্যান অনুসারে এই স্কোয়াডের এক সাবেক মেম্বার সুভাষকে দিয়ে ডেঙ্গু চেকিং মেডিকেল অফিসার সাজিয়ে তাদের ওই বাড়িতে পাঠানো হয়। নারকেলের মালায় মশার লার্ভা চেক করার বাহানায় সে খবর নিয়ে আসে যে গত 6 মাসে ওই দুই ভাই বাড়িতে আসেনি, তবে জুলফিকারের স্ত্রী প্রেগনেন্ট, ফলে পরিবারের সাথে তার যোগাযোগ করার একটা ভালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জর্জ হসপিটালে চিকিৎসাধীন ফারার বয়ান নিতে যায়। ট্রমার মধ্যে থাকা মেয়েটা পুলিশকে জানায় খুনিরা নিজেদের নাম আমির সাহা এবং মাঞ্জারির বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। ফারা কেবিন থেকে বের হতেই শাফি জর্জকে এসে একটা ব্রেকিং নিউজ দেয়। সে জানায় 28 তারিখ সকালে কর্ণাটকের একটা ফোন বুথ থেকে জুলফিকারের বাড়িতে কল করা হয়েছিল। এরপর মুম্বাইয়ের সিএসটি স্টেশনের পাশের একটা ফোন বুথ থেকে কয়েকবার কল করা হয়েছে, এমনকি আধা ঘন্টা আগেও মুম্বাই থেকে একটা কল এসেছে, যার মানে ওরা নিশ্চিতভাবে মুম্বাইতে লুকিয়ে রয়েছে। এই সব কথাবার্তা শুনে আর এক মুহূর্ত দেরি না করে কান্নুর স্কোয়ার তাদের গাড়ি নিয়ে সোজা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কাসারগড় থেকে মুম্বাই পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। ইনভেস্টিগেশনের পঞ্চম রাতে তারা যখন মুম্বাই পৌঁছায় তখন জুলফিকার হঠাৎ ঘুম থেকে লাফিয়ে ওঠে। সে ভয় পাচ্ছিল যে মেডিকেল অফিসার হিসেবে যারা তাদের বাসায় গিয়েছিল তারা যদি পুলিশের লোক হয় তাহলে তো চরম বিপদ। এই ভয় দেখে আমিরও এবার বেশ চিন্তায় পড়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই বিশাল মুম্বাই শহরের ভিড়ে এই মাস্টারমাইন্ড খুনিদেরকে কিভাবে তারা বের করবে। ইনভেস্টিগেশন এবার পৌঁছায় 6ষ্ঠ দিনে। ঘুমহীন চোখ আর ক্লান্ত শরীর নিয়ে মুম্বাইয়ের রাস্তায় নেমে পড়েছে কান্নুর স্কোয়াড। বিশাল এই মেগা সিটিতে তাদের খুঁজে বের করা যেন রীতিমতন খড়ের গাদায় সুই খোঁজার মতো। তবে এখানে তাদের সাহায্য করতে আসে লোকাল এক কনস্টেবল যার নাম ঝান্ডুলাল। তবে এই মারাঠি পুলিশ যতটা না কাজ করে তার চেয়ে বেশি কমেডি করে থ্রিলিং সিচুয়েশনটাকে হালকা করে দেয়। জর্জ তার টিমকে নির্দেশ দেয় যে 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকা সন্দেহভাজন ফোন বুথগুলোতে চিরুনি তল্লাশি চালাতে, বিশেষ করে মসজিদ বন্দর, বাইকুল্লা আর কালাঘোটার মতন ডেন্স এলাকাগুলোতে তাদের নজর ছিল সবচেয়ে তীক্ষ্ণ। প্রথম কয়েকটা বুথে গিয়ে টিমের মেম্বাররা চরম হতাশ হয়, কেন সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা বা কলের রেজিস্টার খাতা মেনটেন করা হতো না। ফলে ইনভেস্টিগেশন আবারও একটা ডেড এন্ডে এসে দাঁড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন তাদের সব পরিশ্রম পানিতে ভেসে যেতে বসেছে। কিন্তু ঠিক তখনই তারা তৃতীয় একটা বুথে গিয়ে জ্যাকপট পেয়ে যায়। ওই দোকানের মালিককে পুলিশের আইডি কার্ড দেখিয়ে জর্জ যখন সিসিটিভি ফুটেজ চেক করতে বসে তখন তার চোখ মনিটরে আটকে যায়। সে গভীরভাবে খেয়াল করে শুধু জুলফিকারই নয় বরং তার ভাই আমিরও ওই বুথ থেকে লুকিয়ে কাউকে একটা কল করেছিল। এই ছোট্ট কিন্তু ভাইটাল ক্লুটা শুনে জর্জ এক সেকেন্ডও দেরি না করে সাইবার এক্সপার্ট বিনোদকে জানিয়ে দেয়। বিনোদ দ্রুতই ওই নাম্বারের কল ডিটেলস ঘাঁটতে শুরু করে এবং কনফার্ম করে যে কলটা শিজু নামের এক লোকের কাছে করা হয়েছিল। এভাবেই তারা শিজুর লাস্ট লোকেশন ট্র্যাক করে তার ফ্ল্যাটের দরজার সামনে এসে ওত পেতে বসে থাকে। রাতে ওই লোকটা যখন সারাদিন পর রিল্যাক্স মোডে নিজের ফ্ল্যাটে ফেরে তখন জর্জের টিম তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বিনা নোটিশে পুলিশের কয়েকটা রাম থাপ্পড় খেয়ে শিজুর মাথা যেন পুরো হ্যাং হয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভয়ের সব সত্য উগড়ে দেয়। আসলে ওই ফ্ল্যাটটা গালফে থাকা এক বড় লোকের, আর আমিররা ছিল মূলত ওই বাড়িওয়ালার ছেলের বন্ধু। শিজু জানায় প্রতিদিন সন্ধ্যায় আমিরা জুলফিকার তাকে দিয়ে ফোন বুথে নিয়ে যেত। তারা এতটাই ধূর্ত ছিল যে পুলিশের ঝামেলা এড়াতে কখনো একই বুথ দুইবার ব্যবহার করত না। তবে শিজু নিজেও কিন্তু কম ধরিবাজ ছিল না। তারও মনে হতে থাকে যে এখানে কোনো ঘাপলা আছে। তাই তো 2 দিন আগের রাত 12টার দিকে আমির যখন তাকে দিয়ে ভুবনেশ্বরের ট্রেনের টিকিট কাটায় তখন সে আড়ি পেতে আমিরের বলা একটা মোবাইল নাম্বারের প্রথম 8টা ডিজিট নিজের ফোনে সেভ করে নিয়েছিল।
ছিল, কিন্তু আমির বুঝে যাওয়ায় সে বাকি দুটো ডিজিট আর লিখতে পারে না। তো সিজুর দেওয়া সেই অসম্পূর্ণ নাম্বারটি জজ দ্রুত বিনোদের কাছে পাঠিয়ে দেয়। এবার বিনোদ নাম্বারগুলো ম্যাচ করে ফাইনালি বাকি দুটো ডিজিটও বের করে ফেলে। বিনোদ তার সিস্টেম চেক করে জানায় লাস্ট কলটা উত্তরপ্রদেশের ফজিয়াবাদ রেল স্টেশন থেকে করা হয়েছে। তার মানে ওই খুনিরা পুলিশকে পুরো বোকা বানাতে ইস্টের টিকিট কেটে সোজা নর্থের দিকে পালাচ্ছিল। এরপর নতুন লোকেশন পেয়ে জর্জ যখন এসপি চোলানকে ফোন করে একটা ফ্লাইটের টিকিট কাটার পারমিশন চায়, তখন উপর মহল থেকে সোজা না করে দেওয়া হয়, কারণ এত নিচের র্যাঙ্ক অফিসারদের জন্য স্পেশাল ফ্লাইটের বাজেট পাস করা ডিপার্টমেন্টের নিয়মের বাইরে। তাই তো বাধ্য হয়ে জর্জ সিদ্ধান্ত নেয় তারা নিজেদের মাহেন্দ্র গাড়িতে করে ফৌজাবাদ পৌঁছে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে জর্জ চরম খেপে যায়। সে রাগের মাথায় হিসেব করে দেখে যে গাড়ির তেলের জন্য জনপ্রতি প্রায় ৬,০০০ টাকা খরচ হবে, যা দেওয়ার মতন সামর্থ্য তার পকেটে নেই। ক্ষোভে ফেটে পড়ে সে জায়ানকে মারাত্মক একটা খোঁচা মেরে বসে। সে সরাসরি বলে যাদের অবৈধ ইনকাম সোর্স আছে তারা অ্যাফোর্ড করতে পারবে, আমি পারবো না। এই একটা কথা জায়ানের বুকে তীরের মতো বিঁধে যায়। ফলে দুজন কলিগের মধ্যে মাঝ রাস্তায় রীতিমতো হাতাহাতি শুরু হয়। এখন নিজের চোখের সামনে সহকর্মীদের এমন অবস্থা দেখে জর্জ কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তাদের দুজনকে থামিয়ে এবার একটা ইমোশনাল স্পিচ দেয়। সে জায়ানকে বলে, তুমি কিভাবে ভাবলে তোমার বোয়ামের কিছু হলে আমরা তোমার পাশে থাকবো না? আমি তো আমার নিজের ফ্যামিলির চেয়ে তোমাদের সাথে বেশি সময় কাটিয়েছি। জর্জ আরো জানায় যে হসপিটালে শুয়ে থাকা ওই অসহায় ফারাকে সে কথা দিয়ে এসেছে, যে কোনো মূল্যে তার বাবার খুনিকে সে ধরবেই। লিডারের এমন ইমোশনাল কথা শুনে জোস আর জায়ান আবারও এক হয়ে যায়। নিজেদের মধ্যে সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও ফৌজাবাদের উদ্দেশ্যে ইঞ্জিন স্টার্ট করে। ইতিমধ্যে তারা না ঘুমিয়ে প্রায় ৩,০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ইনভেস্টিগেশনের ৮ম দিন ফৌজাবাদে পৌঁছায়। এবার সেখানকার ওসি লোকাল এমএলএর প্রোটোকল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কেরালার এই পুলিশদের সে পাত্তাই দেয় না। তবে জর্জের নাছোড়বান্দা স্বভাব দেখে কোনো মতে সে যোগেশ নামের এক লোকাল কনস্টেবলকে তাদের সাথে গাইড হিসেবে পাঠিয়ে দেয়। রাত তখন ঠিক ১২টা বেজে ৫২ মিনিট। চারিদিক ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। এই নিস্তব্ধতার মধ্যেই তারা লোকেশন ট্র্যাক করে টিকরি নামের এক অচেনা অজাপাড়া গায়ে এসে পৌঁছায়। যোগেশ তাদের ফিসফিস করে সাবধান করে দেয়, স্যার এই জায়গাটা মোটেও সুবিধের নয়, কেননা এই গ্রামের মানুষরা যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। কিন্তু তারপরেও তারা সন্তপনে পা ফেলে টার্গেট করা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। জর্জের টিম নিঃশব্দে টার্গেট করা ওই বাড়ির দরজায় কান পাতে। জোস তখন ফিসফিস করে বলে, স্যার ভেতরে কেউ আছে। আর এরপরে নক করতে পাবন নামের এক লোক দরজা খোলার সাথে সাথে স্কোয়াডের মেম্বাররা তার উপর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে। তারা পাবন আর তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে আমিরা জুলফিকারের ছবি দেখায়। প্রথমে ওই লোকটা সবকিছু অস্বীকার করতে থাকে, কিন্তু জর্জ যখন তার মোবাইল ঘেটে মাঞ্জারির সেই কল লিস্ট বের করে তখন পাবনের চেহারা একদম ফ্যাকাশে হয়ে যায়। তাই সে বাধ্য হয়ে স্বীকার করে যে হাতোরা আর বাহাম্বি হচ্ছে তার ভাইয়ের মতো। সে নিজে স্টেশন থেকে আমিরদের রিসিভ করেছিল। এরপর হাতোরারা এসে তাকে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। জর্জ কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে পাবনের স্ত্রী আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে বসে। বিকট শব্দে পুরো গ্রামের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে যায়। পাবন এই সুযোগে অন্ধকারের ভিতরে দৌড় লাগায়। স্কোয়াড তার পিছু নিতে যোগেশ আতঙ্কে চিৎকার করে ওঠে। সে জর্জকে সাবধান করে দিয়ে বলে, জায়গাটা মোটেও সুবিধার নয়, এখান থেকে এখনই পালানো উচিত। তার কথা শেষ না হতে হতেই চারপাশে যেন নরকের দরজা খুলে যায়। শয়ে শয়ে গ্রামবাসী মশাল আর প্রাণঘাতী অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। একদল পাগলা জনতার মাঝে মাত্র ৫ জন পুলিশ যেন মৃত্যুর খাঁচা আটকে পড়ে গেছে। গ্রামবাসী তাদের গাড়ির টায়ার পাংচার করে দেয়। চারিদিক থেকে সবাই তাদের ঘিরে ধরতে থাকে। জর্জ বুঝতে পারে আজ যদি তারা কোনো মতে এখান থেকে বেরোতে না পারে তবে তাদের লাশও কেউ খুঁজে পাবে না। চরম এক লাইফ অ্যান্ড ডেথের সিচুয়েশনের মধ্যে তারা নিজেদের জান বাজি রেখে ওই খুনি গ্রামবাসীদের সাথে লড়াই শুরু করে দেয়। এরপর কোনো মতে তারা পাবনকে নিয়ে গাড়িতে তুলে স্টার্ট দেয়, কিন্তু খেয়াল করে শফি তাদের
তাদের সাথে নেই। আর পেছনে তাকাতে দেখা যায় শফি প্রাণপণে দৌড়াচ্ছে। জায়ান দ্রুত গাড়ির পেছনের গ্লাস ভেঙে হাত বাড়িয়ে শফিকে সেখান থেকে তুলে নিতে সক্ষম হয়। আর এভাবেই তারা সাক্ষাৎ যমদূতের হাত থেকে বেঁচে ফিরে আসে। ফাইনালি ইনভেস্টিগেশন চলে আসে নবম দিনে। এই সকালে আমরা দেখতে পাই পাবনের ইন্টারোগেশন। জর্জের মাথায় তখন রাগ আর হতাশা মিলে একাকার, কারণ উপর মহল থেকে তাদের উপরে প্রেসারের পাহাড় জমেছে। পাবনের মুখ থেকে সত্য বের করার জন্য জর্জ এবার এমন এক ফিজিক্যাল টর্চারের রাস্তা বেছে নেয় যা দেখলে তুমিও শকড হয়ে যাবে। সে পাবনের নখের ভিতরে সুই ঢুকিয়ে সেই কাটা জায়গায় আগুন ধরিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে এবার পাবন সব বলতে শুরু করে। সে জানায় আসলে আমির আর জুলফিকার কোনো সাধারণ ডাকাতি করতে কেরালায় আসেনি। তাদের মূল টার্গেট ছিল চায়না, হংকং আর আমেরিকার আন্ডারওয়ার্ল্ডের কাছে হাতির দাঁত এক্সপোর্ট করা। এখন এরকম বিশাল এক্সপোর্ট বিজনেসের একটা ডিল ফাইনাল করতে আমিরের দরকার ছিল নগদ 30 কোটি টাকা। আর ওই বিশাল ফান্ড জোগাড় করার জন্যই তারা ওহাবের বাড়িতে ডাকাতি আর খুনের নিখুঁত প্ল্যান করেছিল। এই কথা শুনে স্কোয়াডের পাততলা থেকে যেন মাটি সরে যায়। তারা বুঝতে পারে ক্রিমিনালদের নেটওয়ার্ক কতটা বিশাল। জর্জ পাবনের কলার চেপে ধরে জানতে চায় ওরা এখন কোথায় লুকিয়ে আছে। পাবন জানায় ওরা সবাই পায়াকপুর স্টেশনে আছে। যোগেশ ঘড়ি দেখে বলে এখান থেকে মাত্র 2টো ট্রেন ছাড়ে, একটা 10টা 10-এ আর একটা 11টা 30-এ। জর্জ আর 1 সেকেন্ড নষ্ট না করে তার টিম নিয়ে স্টেশনের দিকে গাড়ি ছোটায়। কিন্তু রাস্তায় এসপি চোলানের একটা কল আসে। সে সাফ জানিয়ে দেয় মিডিয়ার পলিটিক্যাল প্রেসারের কারণে এই কেস এখন সেন্ট্রাল এজেন্সির হাতে চলে যাচ্ছে। তাই সে জর্জকে নির্দেশ দেয় যে অপারেশন বাতিল করে তারা যেন এখনই কেরালায় ফিরে আসে। এই কথা শুনে তো জর্জের রক্ত পুরো গরম হয়ে যায়। মাসের পর মাস পরিবার ছেড়ে এত অপমান সহ্য করার পরেও আসামিদের চোখের সামনে থেকে চলে দিতে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাই সে চরম জেদ নিয়ে এসপিকে বলে দেয় স্যার, আমরা এখানে পিকনিক করতে আসিনি। ওই ক্রিমিনালগুলোকে ধরার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। তাই যেভাবেই হোক আমি ওদের ধরেই ছাড়বো। তো উপর মহলের নির্দেশ অমান্য করে জর্জ ফুল স্পিডে গাড়ি চালিয়ে পয়াকপুর স্টেশনে এসে পৌঁছায়। তারা পাগলের মতন ট্রেনের বগিতে বগিতে ওই মাস্টারমাইন্ডদের খুঁজতে থাকে। চোখের সামনে শত শত মানুষের ভিড়, আর তার মধ্যে লুকিয়ে আছে সেই সাইকোপ্যাথ কিলাররা। কিন্তু ঠিক তখনই ট্রেনের এক কোনায় হাথোরা আর বাহাম্বির সাথে জর্জের চোখাচোখি হয়ে যায়। চোখের সামনে ওহাব মার্ডারের ওই 2 সাইকোপ্যাথ কিলারকে দেখে জর্জের মাথার রগ ফুলে ওঠে। সে আর জান মিলে হাথোরা এবং বাহাম্বির উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। চলতে থাকা ট্রেনের মধ্যে শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াই। এক পর্যায়ে ওই ক্রিমিনালদের ঘায়েল করতে জর্জ তার পকেট থেকে শুকনো মরিচের গুঁড়ো বের করে হাথোরার মুখে ছুঁড়ে মারে। যন্ত্রণায় ছটফট করতে থাকা কিলারকে সে লাথি দিয়ে ট্রেন থেকে নিচে ফেলে দেয় এবং তাদের দুজনকে এবার জ্যান্ত ক্যাপচার করে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই আসল মাস্টারমাইন্ড আমির আর জুলফিকার কোথায়? জর্জ দ্রুত জোসকে কল করে জানায় যে তারা হাথোরাদের ধরেছে, কিন্তু আমির আর জুলফিকার এখনো ট্রেনের ভিতরে আছে। তাই জোস আর শফি তন্ন তন্ন করে পুরো ট্রেন খোঁজে। তবে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তখন যখন তারা জানতে পারে যে ওই 2 ভাই মাঝপথে ট্রেন থেকে নেমে বাবাগঞ্জগামী একটা বাসে উঠে পালিয়েছে। এখন বাবাগঞ্জ হলো ইন্দো নেপাল বর্ডারের একদম কাছের একটা জায়গা। তার মানে তাদের উদ্দেশ্য হয়তো নেপালে পালিয়ে যাওয়া। আর একবার যদি তারা ওই বর্ডার পার করে ফেলে তবে তাদের ধরে আনা আর সম্ভব হবে না। ফলে জর্জ তার গাড়ির স্টিয়ারিং এ বসে ফুল স্পিডে বাসের পিছু ধাওয়া করতে থাকে। রুদ্ধশ্বাস এক চেজিং এর পর তারা বাসটাকে ওভারটেক করে আটকে ফেলে। কিন্তু বাসের কন্ট্রাক্টরকে ছবি দেখালে সে জানায় ওই 2 লোক বেশ কয়েক স্টপেজ আগে এক গহীন জঙ্গলের মধ্যে নেমে গেছে। তখন যোগেশ হতাশ হয়ে বলে এই বিশাল জঙ্গলের ভিতরে তাদের খুঁজে পাওয়া একদম অসম্ভব। ইনভেস্টিগেশন যেন আবারও একটা বিশাল ডেড এন্ডে এসে ধাক্কা খায়। সবার চেহারায় তখন চরম হতাশা। কিন্তু ঠিক তখনই জর্জের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে গাড়ির পিছে থাকা বন্দি হাথোরা আর বাহাম্বিকে রিলিজ করে দেওয়ার একটা টোপ ফেলে। সে প্রস্তাব দেয় যদি তারা আমিরের লোকেশন দেখিয়ে দেয় তবে পুলিশ তাদের শুধু ছেড়েই দেবে না, উল্টো অনেক টাকাও দেবে। এখন বাঁচার লোভে ওই সাইকোপ্যাথরা রাজি হয়ে যায় এবং তাদেরকে একটা জঙ্গলের রাস্তায় নিয়ে আসে। জর্জ তার কথা অনুসারে তাদের হাত করা খুলে দেয়। বাহাম্বি হাত দিয়ে বাম দিকের একটা রাস্তা দেখায়, কিন্তু জর্জ বাজ পাখির মতন খেয়াল করে যে বাহাম্বি ইশারা করার সময় হাতোরা ডান দিকে তাকাচ্ছে।
তাকাচ্ছিল, তাই সাথে সাথে জর্জ নিজের বন্দুক বের করে তার আঙ্গুলে সরাসরি গুলি চালিয়ে দেয়। তখন মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বাহাম্বি এবার ডান দিকের আসল রাস্তার কথা স্বীকার করে। যাই হোক, বর্ডারের ওই গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আচমকা স্কোয়াডের গাড়ির উপরে এক মারাত্মক অ্যাটাক হয়। বিশাল এই ধাক্কায় তাদের গাড়িটা সম্পূর্ণ উল্টে যায়, চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ওই মাস্টারমাইন্ড আমির আর তার পুরো গ্যাং। হাতোরা পুলিশের হাতে নিজের হাত করার চাবি ছিনিয়ে নিয়ে উল্লাস করতে থাকে। আমির তার বন্দুক বের করে জায়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপতেই যাবে, কিন্তু তখনই ঘটে এক মাইন্ড ব্লোয়িং টুইস্ট। উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে জর্জ তার পিস্তল দিয়ে নিখুঁত নিশানায় আমিরের হাতে গুলি চালায়। শুরু হয় আমির আর জর্জের মধ্যে এক ব্রুটাল ফিজিক্যাল ফাইট। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে আমির যখন মাটিতে পড়ে যায়, তখন সে একটা চরম সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করে। আমির খুব অহংকার নিয়ে বলে ওহাবের বাড়ি থেকে পাওয়া সোনা আর টাকা তার কাছে কিছুই না, কিন্তু লোকটা সুন্দরী মেয়ে ফারাকে সে যে আদর করেছে সেটা তার আসল আনন্দ। এই কথা শোনার পর জর্জের ভিতরে সব ইমোশন যেন আগ্নেয়গিরির মতন ফেটে পড়ে। ফারাকে দেওয়ার প্রমিসের কথা তার মনে পড়ে যায়, ফলে সে হিংস্র পশুর মতন আমিরকে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে থাকে। আমির চিৎকার করে বলে সে যে কোনো মূল্যে বর্ডার পার হবেই, কিন্তু জর্জ তার শার্টের কলার চেপে ধরে বলে তাকে সে কান্নুর সেন্ট্রাল জেলের প্রথম ব্লকে রাখবে আর শনিবার করে খাসির মাংস অবশ্যই খাওয়াবে। তাদের এই প্রচন্ড মারামারির মধ্যে দৈবদূত হিসেবে সেখানে ইন্ডিয়ান আর্মির বর্ডার পেট্রোল টিম চলে আসে। জর্জ তার আইডি কার্ড দেখিয়ে ক্লিয়ার করে দেয় যে তারা কেরালা পুলিশ, আর এই আসামিদের ধরতে তারা 3000 কিলোমিটার পাড়ি দিয়েছে। আর ফাইনালি স্কোয়াড লিডার যখন এসপি চালানকে কল করে তাদের সাকসেস স্টোরি জানায়, তখন এসপি তাদের ফ্লাইট ধরে জলদি ফিরে আসতে বলে। কিন্তু জর্জ আত্মবিশ্বাসের সাথে জবাব দেয় এই ক্রিমিনালরা ভেবেছিল তারা ক্রাইম করে পালিয়ে যেতে পারবে, তাই যে রাস্তা দিয়ে তারা পালিয়েছে ঠিক সেই রাস্তা দিয়ে তাদের টেনে হেঁচড়ে কেরালায় নিয়ে আসা হবে, কেননা তাদের জন্য ফ্লাইট অনেক বেশি বিলাসিতা হয়ে যায়। আর ঠিক এভাবেই শেষ হয় কান্নুর স্কোয়াডের এই রক্তহীন করা ইনভেস্টিগেশন। মুভির একদম শেষ সিনে এসপি চোলান তার বসকে একটা ডায়লগ দেয়। সে বলে ডিপার্টমেন্টের 80% পুলিশ শুধু ঘড়ি ধরে কাজ করে, তারা সবসময় চিন্তা করে কখন তাদের ডিউটি শেষ হবে, কিন্তু বাকি 20% পুলিশ ঘড়ির দিকে তাকায় না, তারা নিজেদের জান বাজি রেখে ডিউটি করে যায় শুধু একটু সম্মানের জন্য। আর এই সৎ সেনাপতিরাই হলো দেশের আসল হিরো। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় অস্থির মুভি কান্নুর স্কোয়াড।